যেভাবে আমার মনে আছে আমার আব্বু বাবার কথা বলছিল সেই তুমি যাবে ওদের ওখানকার হাই রাইজ বিল্ডিং কিংবা শপিং মল কিংবা এগুলো তো চোখে পড়বেই তুমি সবসময় ওখানকার মাটি গাছ এগুলোর সাথে নিজস্ব ভূ প্রাকৃতিক অনুষঙ্গগুলো ল্যান্ডস্কেপ নেচার ঠিক শুধু না মানুষ এবং আমি মানুষকে চিনি মানুষের কাছ থেকে পেয়েছি এটার কোনো তুলনা হয় একটা ছোট্ট উদাহরণ দিই আমার একটা ছোট্ট বন্ধু আমার অফিসে কিন্তু একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে 100 বছরের বড় মানুষ 105 বছরের বড় মানুষ একটা ভালো আমি কিন্তু মানে অফিসের কাজ রেখেও ওদের সাথে আলোচনা করা খেলা কথা খাওয়া আমাদের প্রশাসন কয়েকবারই আমাকে বলেছে যে আপনার কি এটা কনসালটেন্ট অফিস নাকি আপনার এটা মানে কোনো কাউন্সিলিং অফিস সেন্টার কিন্তু অদৃষ্টই আমাদের হ্যাঁ অনেক বেশি সেটাই তো একদিন আমার একটা ছোট্ট বন্ধু আসলো তো সেদিন যে কোনো কারণেই হোক আমি একটা শাড়ি পরেছি ওই সে আমাকে দেখে বললো যে ও এশিয়ান ড্রেস তারপর আমাকে বলে যে আমি ওকে তখন আমি অত ভালো জানলাম শিখছি ছোটো তো তখন আমাকে বললো কি আমি ওকে বললাম যে এরকম আমি কিন্তু অত ভালো জানলাম ছোটো বাচ্চাটা 4.5 বছর বয়স আমাকে বললো কি আমিও অত ভালো ইন্ডিয়ান ভাষা জানি তখন তো বাংলাদেশের নাম কেউই জানে না যে আমিও অত ভালো ইন্ডিয়ান ভাষা জানি কিন্তু আমি তোমাকে বুঝতে পারছি আমি বললাম দ্যাটস গ্রেট তুমি আমাকে বুঝতে পারছো এটাই আমার জন্য একটা বড় দেখো এতটুকু একটা ছোটো বাচ্চা বয়স কত 4.5 তারপরে আরেকটা বন্ধু একদিন আসলো সে তার সাথে ওর নাম সাবরিনা তো ও প্রায় আসতো বাচ্চারা আমাদের একটা চুইংগাম চকলেট ফুল এটা ওটা নিয়ে আসতো কিন্তু আমার কাছে কত মূল্যবান ছিল তো ও আসলো সাথে একটা ছেলেটার নাম হচ্ছে প্যাট্রিক তা আমাকে পরিচয় করে দিচ্ছে যে আমার বন্ধু প্যাট্রিক তোমার প্রেমিক বলছি হ্যাঁ বলতে পারি দুজনেরই বয়স 7 বছর তখন কোনো টাবু নেই বুঝতে পারছো প্রেমটা ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে ওপেন মাইন্ডেড আর ক্লাস পড়ে আসলে তো সেক্সের উপর পড়ানোই হয় হ্যাঁ ওদের তো এডুকেশনে এই ব্যাপারগুলো আছে আর ছোটোবেলাতে বাবা মাই ছেলে মেয়েদেরকে 4-5 বছর বয়স থেকেই বাচ্চাদের কিন্তু এই প্রেমের অনুভূতিটা তৈরি হয়ে যায় এর উপর গবেষকরা আরও অনেক ধরনের দিয়েছে তো তখন আমাকে তোমার প্রেমিক বললো যে হঠাৎ করে আমি বললাম যে তুমি ওকে কতখানি ভালোবাসো তাহলে 50-50 এমন 50-50 কেন ও প্রশ্ন করলো তুমি কি কখনো প্রেম করনি আমি বললাম যে হয়তো করেছি হয়তো করিনি সেই প্রসঙ্গ কেন বলছে তুমি যদি মানে প্রেম করো তুমি সবটুকু ভালোবাসা দিয়ে দিতে পারবে না 50 দেবে 50 নিজের জন্য যদি সে তোমাকে ঠকায় প্রতারণা করে তাহলে 50 গেল 50 তোমার থেকে গেল সেটা তুমি আবার ভালোবাসতে পারবে তখন আমি তখন আমি ওকে বললাম যে ওরকম হিসাব করে ভালোবাসা যায় হিসাব করে ভালোবাসছি আমি বুদ্ধিটা তোমাকে দিলাম এই জন্য হচ্ছে তারপর আমার একটা ধরো শ্রমিককে লেভেল করতে হয় ওরে তারপরে যে বিষয়ে তো ও মেটানোর শ্রমিক অনেক ও শ্রমিক কিন্তু ওর বউ হচ্ছে একটা স্কিল যে বউটা আবার আমেরিকান এত হ্যাপি ওরা ছিল তো ছিল মানে এখন দুজনেই মারা গেছে তো একদিন অনেকদিনের সাথে আমার দেখা হয়নি একদিন রাস্তায় দেখা আমি বললাম হ্যান্ডশেক করে আমি বললাম যে থ্যাংকস গড মিস্টার আকামান তোমার সাথে আমার দেখা হয়ে গেল আমাকে হাত পাথর রেখে বলেন যদি কোথাও মনে হচ্ছে তোমার থ্যাংকস নেওয়া থেকে থাকলে এই যে কথা এটা তো ধরো মানে এই চেতনাটা কবে তার জন্মের পর থেকে
ওই সোসাইটি, ওই শিক্ষাগত, ওই এনভায়রনমেন্ট শিখিয়ে দেয়নি, এগুলো মানে অটোমেটিক্যালি এই গ্রহণ করেছেন। হ্যাঁ জিনিসগুলো ভেতরে চলে এসেছে। তো সেদিক থেকে তুমি যখন মানুষের সাথে মিশবে তখন তুমি প্রথম বুঝতে পারবে যে আমি কোথায়, আরেকজন কোথায়। মানে এই জিনিসটা বুঝতে হবে। আমি এই জন্য বলছি, আমি যে পড়াশোনা করি তা না। আমার ছেলে আমাকে বলছে আমি একটু লেখাপড়া করো না কেন, এত বই বাড়িতেও। আমি বলি যে তুমি কি আমার ব্রেনটাকে একেবারে ওরা বলে যে তা করি, কিন্তু তুমি কমপ্লিট করার জন্য তো করতে হবে। ও অসম্ভব হ্যাঁ, তার মতো এটা তোমার ব্যক্তিত্ব হলো না যে তুমি যে এত এটা তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো। যে কোনো নেশাই ক্ষতিকর যদি মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে। পড়াটা ঠিক আছে, তুমি করতে চাও হ্যাঁ। তো আসল কথা কি আমার এটা আমি জানি না, এটা তুমি এগোও বলতে পারো বা এটা আমার স্বভাবগত যে আমি আসলে নিজের মগজ দিয়ে বুঝতে চেষ্টা করি যে কোনো কিছু। আমি যদি একটা সলিউশনে আসতে পারি তখন আমার কাছে মনে হয় আমারটা আমি বলবো, যদি কেউ এটাকে গ্রহণ করে করবে, না করে করবে না, কিন্তু আমি আরেকজনের করবো। আমি ধার করা বা কোনোটা আমি বলবো। আর যে কোনো পরিস্থিতিতে আমি দেখি যে আমার ব্রেনটা যে জিনিসটা মানে যেভাবে রিয়েলাইজ করে সে সেখান থেকে একটা নতুন কিছু মানে নতুন কিছু সে আনতে পারে। তো যাই হোক, এটা বিষয়টা হচ্ছে তোমার কাছে যেটা আমি জানতে চাইছি সেটা হলো যে সৃষ্টিশীলতার মধ্যে তুমি যদি সেই নতুন চেতনাটা দিতে না পারো তাহলে কি সেটা টিকবে? আমাকে তাহলে আবার যথারীতি আমার নিজের লেখার দিকে উদাহরণ হিসাবে বারবার উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে আমি তো বারবারই আপনাকে বলেছি যে ঝড়ের আগে অথবা পরে এটা নিয়ে তো আমি এর আগে কথা বলছি। এবার আমি যেটা বলছি সৃষ্টিশীলতা কোন জায়গাটা যেটা নতুন হিসাবে আমার লেখা আসতে পারে, একটা জায়গা আসতে পারে এই উপন্যাস বিবেচনায়। সেটা হচ্ছে এই যে পাঠক যখন একটা উপন্যাস পড়তে যাবেন তখন তিনি সেটা কীভাবে পড়বেন, যেখানে তিনি জানতে পারছেন যে উপন্যাসটা হচ্ছে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। কারণ পরিচয়টা ফ্ল্যাপে লিখে দেওয়া একদম শুরুতেই। কারণ আমি চাই না আমার পাঠককে টাকা দিয়ে তিনি একটা বই কিনবেন, সেটা পড়ার জন্য সময় দেবেন, পড়বেন নিজে ব্যস্ততার মধ্যে, পড়তে গিয়ে বিভ্রান্ত হবেন, বরং অথবা তিনি কনফিউজ হয়ে যাবেন। বরং তিনি যদি উপন্যাসটার জেনারি সম্পর্কে জেনে সেটা পড়ার আগ্রহী হচ্ছেন, সেক্ষেত্রে তিনি মনোযোগটা দেওয়ার মতো কিছু এখানে পাবেন কি না, সেটাই হচ্ছে আমার মূল আগ্রহের জায়গা উপন্যাসটা লিখতে। সেক্ষেত্রে আমার ব্যক্তি জীবনে কিছু ঘটনা ঘটেছে, সেটা একটু এখানে উল্লেখ না করলেই হবে না, যেহেতু নতুনত্বের জায়গাটা। সেটা হচ্ছে এই যে আমার জীবনে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলিংয়ের মতো কোনো দুর্বিষহ বা খুব সেন্সিটিভ কোনো প্রসঙ্গ ঘটেনি, কিন্তু আমি ব্যক্তি মানুষ হিসাবে আমার চারপাশে নানা রকম ঘটনার সাথে সম্পৃক্ত হচ্ছে কীভাবে। ফেসবুকে আমি যখন নিউজ পোর্টালে একটা লিঙ্ক দেখছি, যখন কোনো একটা জার্নাল আমি খুলছি বা একটা পেপার খুলছি, কোনো একটা ঘটনা চাকরি দেখে আমি পড়ছি, হয়তো মনোযোগ দিয়ে পড়ছি না, কখনো শিরোনামটা দেখে মনে হলো যে দেখা যাক কী লেখা। পড়তে পড়তে আমার মনের আনকনসিয়াস মাইন্ডে হয়তো সেটা স্টোর হয়ে যাচ্ছে, কিন্তু স্টোর হওয়া সেই প্রসঙ্গটা এক ঝড়ের রাতেই আসলে খুলে গিয়েছিল গত বছর কালবৈশাখীতে। আমি যখন পড়লাম, জীবনে প্রথমবার কালবৈশাখী ঝড়ের মুখে পড়লাম। সেই রাত 11টার সময় আমার ওয়াইফ চলে যাচ্ছে চারুকলা থেকে ওদের একটা স্টাডি ট্যুরের জন্য রাঙামাটির মধ্যে চলে যাচ্ছে। আমার সঙ্গে দুটো বাচ্চা, আর কেউ নেই। সারা রাত কারেন্ট ছিল না, বিশ্ববিদ্যালয় ভূতের মতো অন্ধকার। আমি সন্ধ্যার সময় ঝড়ের মুখে পড়ে তার জন্য নিয়ে আসলাম, ওষুধ চলে যাবে। আমি খুব আতঙ্কগ্রস্তই ছিলাম, এবং সেই রাতে আকস্মিকভাবে আমার মনে হলো যে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে আমি যদি লিখতে শুরু করি কিছু না কিছু দাঁড়াতে পারে। এবং কারেন্ট চলে গেলো, অন্ধকারের মধ্যে মোমের আলো জ্বালিয়ে বাচ্চারা ঘুমিয়েছে আমার পাশে। আমি কিছু লিখতে চেষ্টা করলাম, কী লিখেছি ঘরের মধ্যে আমি নিজে অর্থ বুঝিনি। পরদিন সকালবেলা উঠে আমি দেখলাম আমি 3 পৃষ্ঠা কিছু একটা লিখেছি, কিন্তু কী লিখেছি লিখতে গিয়ে দেখলাম যে আমি একটা বিবরণ লিখেছি যে একটা পরিবারে টিভি চলছে, টিভিতে ঝড়ের ঘোষণা দেওয়া হচ্ছে, কালবৈশাখী ঝড়ের উপর দিয়ে আসতে পড়ছে, সেটা বর্ণনা। একটা চরিত্র বাচ্চা একটা, সে ঝড়ের মধ্যে অন্ধকারে পড়ে আছে, চিৎকার করছে, তার মা বা পরিবারের কেউ তার পাশে নেই, সেই বিপন্ন অবস্থার চিত্র 3 পৃষ্ঠা বর্ণনা। সেটাকে দিয়ে শুরু করতে করতে আরও কত প্রসঙ্গ যে যুক্ত হয়ে গেল, এবং এই যুক্তির মধ্যে আমি বুঝে গেলাম এই ঝড়টা আসলে আমার অবচেতন মনেরও একদম নিগুড়ে যা লুকোনো ছিল সেটাকে টেনে হিসেবে বের করে ফেলেছে, টুকরো করে ফেলেছে। এবং আমি পুরোটা লিখেছি 8 রাত 7 দিন একটানা, ফর্সাটা। জীবনে এই প্রথম আমি একটা লেখা এত নিবিড়ভাবে বিচ্ছিন্ন হয়ে লিখতে পেরেছি,
এবং আমার মনস্তত্ত্ব এই বিষয়গুলো বহুদিন থেকেই ক্রমশ জারিত হয়েছে, পরিশুদ্ধ হয়েছে এবং আমার মনে হয়েছে লেখা হচ্ছে তখনই আমি লিখেছি, কিন্তু লিখেছি এমন একটা জেনরিতে যেটা গতানুগতিক নয়। পরিচ্ছেদ বিভাজনের ক্ষেত্রে বারবারই বলছি, টুকরো টুকরো করে আপনি উপন্যাসে একটা চরিত্র পাবেন, তারপর আপনার মনে হবে যে এই দৃশ্যটা হুবহু যেন আমেরিকার কোনো একটা চলচ্চিত্রের দৃশ্য, যেখানে একটা সাপ, অজগর, তার নাম কিং, সেই সাপটাকে প্রতিপালন করার জন্য একটা যুবতী মেয়ে, যে কিনা তার স্বামীর সঙ্গে, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বলে মনে করছে যে সে এখন পশু বা পাখি কাউকে পালন করবে, সাপের প্রতি আকৃষ্ট হয়েছে এবং সাপটাকে পালন করতে করতে সে একটা পর্যায়ে সাপের দ্বারা অজগরটি তাকে কিন্তু খেয়ে ফেলার মতো পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল এবং এক পশুবিদ তাকে বলেছিল যে অজগরটা দুদিন ধরে কিছু খাচ্ছে না, সে কিন্তু তোমাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পর্যায়ে গিয়ে এই গল্পটাকে আনা, এই গল্পটা আসলে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারে। এক ডক্টর বলছে তার পেশেন্ট, যে পেশেন্টকে কিন্তু হত্যা করা হয়েছে এবং পেশেন্টের স্বামী তাকে হত্যা করেছে। অর্থাৎ আমি অনুষঙ্গগুলোকে এমনভাবে এনেছি আপনার এটা মনে হবে এটা হয়তো আমেরিকার বা ইউরোপিয়ান কোনো চলচ্চিত্র, অথচ সেটা কিন্তু একেবারেই বাংলাদেশি পার্থক্য। আপনি একটাকে বলেছেন যে শুধুই কি বাংলাদেশের ভৌগোলিক পটভূমিকেই আমি অবলম্বন করে লিখেছি, আমি তো বলেছি যে না, কখনোই না। আমি লিখেছি এমন কিছু মৌলিক মানবিক আন্তঃসম্পর্ককে কেন্দ্র করে যেটা কিন্তু যে কোনো রাষ্ট্রের যে কোনো ভূগোলের অন্তর্গত ওই সোসাইটি মানুষের অবলম্বন করতে পারে। এই অর্থে কিন্তু এই উপন্যাসের মৌলিক গুণগুলো বিশ্বজনীন। কিন্তু আমাকে এটাও মাথায় রাখতে হয়েছে যে আমি কোন পার্সপেক্টিভ দাঁড়িয়ে লিখছি, আমার পাঠক কারা এবং তারা ঠিক কী গ্রহণ করবে সেই জায়গাটা থেকেও এখন আমাকে বলতে হবে এই সোসাইটিতে অবরুদ্ধতার নানা চিত্র আপনি পাবেন, কিন্তু সেটা কখনো কেউ লিখে তুললে ধরে ধরবে না। আমি উপন্যাসে এমন কিছু দুঃসাহসী বলবো বিষয়কে তুলে ধরেছি যেটা খুব রগে উত্তেজক এবং অনেক বেশি রোমহর্ষক, কিন্তু এই কারণেই লেখা যে মানুষ অন্তত এই সম্পর্কগুলোর ভেতরে যায়। এটা প্রতিনিয়ত নানাভাবে মিডিয়াতে আসে কিন্তু সাহিত্যে আসে না। আমি সাহিত্যিক রূপায়ণের মাধ্যমে আমার কল্পনা এবং আমার পর্যবেক্ষণকে মিলিয়ে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারের মধ্যে এটাকে এমনভাবে ঢুকিয়েছি যে আপনি হয় সেটা পড়বেন, না হয় সেটা বাদ দেবেন, আপনার সেটাকে চোখ ভাসিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। এই জায়গা থেকে আমি দাবি করব যে এই জায়গাটা আমার মৌলিকত্বের জায়গা, যেখানে আমি পাঠককে সেন্ট্রালাইজ করার পুরো ফোকাস দেওয়ার চেষ্টাটা করার সুযোগ নিয়েছি এবং আমার ধারণা কেউ কেউ ইতিমধ্যে এটা পড়েছেন এবং বলেওছেন যে আসলে তুমি যে বিষয়গুলো এইভাবে দেখছো, তোমরা তো এইভাবে বিষয়টা দেখিয়ে নিয়ে রাখি। এই জায়গাটা ভাবিও দেখিনি অর্থে যে আমাদের দৃষ্টিভঙ্গিটাতে একটা অস্পষ্টতা, একটা ঘোলাটে ভাব ছিল, আমরা কিন্তু গা সবাই মনে করি, কিন্তু এগুলো যে আমাদের সঙ্গে ঘটে এবং এভাবেও যে আমার একজন পাঠককে নাড়া দেওয়ার সামর্থ্য আমি রাখি, সেই চেষ্টাটুকুর জন্যই কেউ কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং এটাকে আমি সৃষ্টিশীলতা বলতে চাই। তো আমি জানি না আপনাকে এটা সৃষ্টিশীলতার ব্যাখ্যাটা মানে এক ধরনের ব্যাখ্যা কিন্তু মানে জরুরি ব্যাখ্যাটা কিন্তু এটা, বুঝতে পারছো? তারপরে এমনও তো নয় যে তুমি অনেক বড় বড় থ্রিলার পড়েছো। পৃথিবীতে তো আই মিন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো প্রচুর থ্রিলার লিখেছে। হ্যাঁ, আমি আমার ছেলেকে দেখতাম, আমি খুব অবাক হয়ে বলতাম যে তুমি থ্রিলারও পড়ো, বলে আম্মু মাঝে মাঝে আমার ব্রেন তখন আমি ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট ভেরিয়েশন না মানে ব্রেন সবসময় চাপ নিতে পারে, তখন এটা যে একটা চেঞ্জ হয়, যে পড়ার অফিসটাও রইলো প্লাস ব্রেনের উপর চাপ কিছু। তো এরপরে যে সৃষ্টিশীলতা, ঠিক আছে, আমরা মোটামুটি একটা পেলাম। ভবিষ্যতে হয়তো কখনো আমরা একসাথে এগুলো নিয়ে কাজ করবো, তখন আরও বিস্তৃত ব্যাখ্যা আমরা আসবো। আর উত্তরাধুনিকতা যেটা বলবো, এটাও তোমার লেখার মধ্যে আমি লক্ষ্য করেছি। খেলা যতটুকু আমি উল্টে পাল্টে দেখেছি, তাতে আমি তখনই মানে বুঝতে পেরেছি যে এটার একটা চমৎকার কী বলবো প্রভাব আমি ঠিক বলতে চাচ্ছি না, এটাকে তুমি আত্মস্থ করেছো এবং সেটাকেই আবার প্রতিস্থাপিত করেছো, এবং সঠিকভাবে প্রতিস্থাপিত করাটাই কিন্তু আত্মস্থ করার একটা প্রমাণ বা সঠিকভাবে বুঝতে পারার একটা প্রমাণ। এটা কিন্তু এটা একটা এক ধরনের ক্রিয়েটিভিটি, তাই না, যেটা হুমায়ুন আজাদও করেছে। হ্যাঁ, আচ্ছা, এখন যে প্রশ্নটা করবো এটা হচ্ছে প্রেম। একেবারে ব্যক্তিগত আবেগ অনুভব, না না, আমি ব্যক্তিগত পর্যায়ে যাবো না, আমি তোমাকে প্রেমটা সাহিত্যের জন্য বলতে পারি। আচ্ছা, তো মানুষ আসলে কাজে বাঁচে না, মানুষ বাঁচে প্রেম। কাজটা তাকে করতে হবে, কারণ কাজটা করলে টাকা পায়, টাকা না পেলে সে তার জীবনে অবলম্বন পে করতে পারে না, সেজন্যই তাকে একটা কাজ করতে হবে বা করতে সে বাধ্য হয়। কিন্তু এই কাজটা তাকে ক্লান্ত করে, বিরক্ত করে, মাঝে মাঝে হতাশ করে, মাঝে মাঝে ক্ষুব্ধ করে। হ্যাঁ, কিন্তু
মাঝে মাঝে একটু উদ্বুদ্ধও করে, হ্যাঁ, অনুপ্রাণিতও করে। অনুপ্রাণিত করে যদি পছন্দ হয় কাজটাকে। ভালো মানুষ, লাগা। হ্যাঁ, মানুষ তো আসলে কাজ থেকে ক্লান্ত হয় না। ক্লান্ত হয় কাজের একঘেয়েমি থেকে। এখন তুমি এমন একটা কাজ যদি তুমি করো যেটা কাজটা তুমি পছন্দ করছো, যেখানে তোমার বিকাশ ঘটছে, যেখানে তুমি নিজেকে বিভিন্নভাবে উপস্থাপিত করতে পারছো, যেই নিজেকে তুমি হয়তো নিজেই চিনতে না, তাই না? বলতে যেয়ে, পড়াতে যেয়ে, লিখতে যেয়ে তুমি দেখছো যে আরে এই আমি তো আমি নিজেই চিনতাম না। তো সেইটা তোমাকে অবশ্যই আনন্দ দেবে, সুখী করবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে তারপরেও যখন কাজ মানুষকে বিধ্বস্ত করে, ক্লান্ত করে, তখন যত প্রিয় কাজই হোক একসময় তো হ্যাঁ, ক্লান্ত তুমি হবে। অবশ্যই শারীরিক পরিশ্রম তো যাই, মাথার উপর চাপ তো মাথার উপর যাই, চাপ যায়। তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তখন যদি তোমার মনে হয় যে কোথাও কেউ তোমার জন্য অপেক্ষা করছে, যার কাছে তুমি যাবে, যার হৃদয়টা তোমার জন্য ছড়ানো হয়েছে, এবং সেখানে তোমার ক্লান্তি, তোমার হতাশা বা তোমার যে ক্ষোভ বা যাই কিছু, মানে নেগেটিভ জিনিসগুলো, সেখানে গেলে সেগুলো সরে যাবে। সেখানে তুমি একটা ভালোবাসার, একটা যত্নে, একটা স্পর্শ পাবে। এটা যে যত নিজেকে যত বেশি মানে কঠিন মানুষ মনে করুক, তারও আবেগ আছে, এবং সেও এই প্রেমটা, এই জায়গাটা চায়। চাই দেখেই আমরা পৃথিবীর সব লেখকের লেখার মধ্যেই আমরা কিন্তু এটা এই পেয়েছি। মানবিক আবেগটা যখন পাই। উপন্যাসগুলো জি। আমরা পড়েছি, কবিতাগুলো পড়েছি, আমরা এটা পেয়েছি। এটা ছাড়া মানুষ আসলে বাঁচতে পারে না। হুম, এটা একটা পাগল যে রাস্তায়, তারও কিন্তু প্রেম বোধটা আছে। সে পাগল বিভিন্ন কারণে, বাট প্রেমের অনুভূতিটা কিন্তু সেজন্য মরে সেই যায় না। মানবিক সেই স্বতঃস্ফূর্ত আবেগটা তার আছে। তারপরে ডিসেবল জায়গায়, জার্মানিতে জানো ডিসেবলদের জন্য একটা অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হয়, তারা যাতে তাদের সেক্সুয়াল প্রয়োজন মেটাতে পারে। মানে ডিসেবলরা যে বেনিফিটগুলি পায় তার সাথে একটা অ্যামাউন্ট যোগ করে দেওয়া হয়। আমরা তো ধরে নিই যে ডিসেবল মানেই তার সেক্সুয়াল বা ভালোবাসার কোনো প্রয়োজন নেই, সে তো ডিসেবল। ওরা কিন্তু অনেক বছর আগে ওরা এটা করেছে যে না, তারও ভালোবাসা আছে। তুমি দেখবে একজন অন্ধ অন্ধকেই পছন্দ করে, একজন বোবা অধিকাংশ ক্ষেত্রে একজন বোবা মানুষকেই পছন্দ করে, প্রেম করে, বিয়ে করে, বাচ্চা হয়। একজন পঙ্গু যে, তারও কিন্তু সেক্সুয়াল ডিজায়ার থাকে, এবং সেও সেটা মেটালে সে সুখী হয়। এই জন্য তাদেরকে এইটা মেটানোর জন্য তাদেরকে একটা, যদি তারা প্রস্টিটিউশনে যায় অথবা কেউ যদি বাড়িতে এসে তাকে মিটিয়ে দেয়, সেজন্য একটা অ্যামাউন্ট তাদেরকে আলাদা দেওয়া হয়। কতখানি মানবিক চিন্তা চিন্তা করতে পারো? এত দূর চিন্তা করা, আমি এটাকেই বলবো দেশে তো এগুলো অসম্ভব, অসম্ভব রূপকথার গল্প। অকল্পনীয়। হ্যাঁ, ওখানকার অনেক কিছুই আমাদের কাছে রূপকথার গল্প জি। মনে হবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এই যে প্রেম, এটা ছাড়া তো আসলে মানুষ বাঁচে না। তো তোমার লেখার মধ্যে প্রেমকে তুমি কিভাবে ব্যাখ্যা করেছো, বা তুমি প্রেমকে মানে প্রেমের উপলব্ধিটা কিভাবে তুমি ওখানে প্রকাশ করেছো, প্রেমটাকে কিভাবে স্থাপিত করেছো? আচ্ছা, গল্পের ক্ষেত্রে বলবো যে উপলব্ধি, আপনি যেটা বললেন প্রেম, সেটা কিন্তু দুই অর্থে হয়। একটা হচ্ছে গিয়ে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজের যে নারী পুরুষের সম্পর্ক, সেইটা বেশিরভাগ ক্ষেত্রে আমার গল্পের প্রথম দিকে গল্পগুলোতে এসছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক অথবা নারী পুরুষ সম্পর্কে, বন্ধু বা সহপাঠী, সে অর্থে স্বতঃস্ফূর্ত আবেগ, কখনো বা প্রেমের ক্ষেত্রে যেটা হয় যে দুরন্তপনা, আবেগ, সাংসারিক বন্ধন, নির্ভরতা, পরস্পর প্রতি আস্থা, বোধ, সব কিছু মিলেই প্রেমের যে মানবিক ডাইমেনশন সেটা আছে। কিন্তু কথা হচ্ছে এই যে প্রেমের কিছু হিংস্র নেতিবাচক রূপও আছে, প্রতিযোগিতা আছে, ঈর্ষাকাতরতা আছে, এবং কখনো কখনো বিচ্ছিন্নতা বোধ প্রবলভাবেই রয়েছে। প্রেমের এই ডাইমেনশনগুলো চরিত্রের মনস্তত্ত্ব, পারিপার্শ্বিক প্রয়োজন, ঘটনার সঙ্গে সমন্বিতভাবে যেভাবে আসার প্রাসঙ্গিকতা থাকে, সেগুলো আমার গল্পে এসছে। এক্ষেত্রে খুব আহামরি কিছু নেই। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে জৈবিকতা সম্পর্কের জায়গাটা। আমি এই জায়গাটা অস্বীকার করে শুধু প্রেম মানে ভালোবাসা, প্রেম মানে দেহ, এটা বলি। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই একজন ব্যক্তি মানুষ কীভাবে সম্পর্কটাকে দেখছে। সেক্ষেত্রে আমি কিন্তু আমার সর্বশেষ দুটা কাজ, বিশেষ করে ঝড়ের আগে অথবা পরে এবং খেলা, এই দুটো উপন্যাসেই আমি কিন্তু প্রেমকে পুরুষের দৃষ্টিভঙ্গি থেকেও দেখাচ্ছি, এবং পুরুষের সম্পর্ক, সমকাম সম্পর্কটাকে আমি তো আনছি। এই প্রসঙ্গটাতে এখন আমার একটু মুখ খুলতেই হবে। না, এতক্ষণ চেষ্টা করেছি মুখটা বন্ধ না রাখতে, না 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 না, তুমি কিন্তু সব এখন আমার এটা বলতেই হচ্ছে এই, কারণ আমরা প্রেমকে যদি বলি যে এটা একটা হৃদয়গত অনুভূতি, তারপর আমাকে স্বীকার করতে হবে এটার সঙ্গে ব্যক্তির জৈবিক পেশনা, জৈবিক আবেগের সম্পর্ক আছে। আবার এটাও ঠিক
যে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে কখনো কখনো সম্পর্কগুলো শুধুই নারী পুরুষের মধ্যে হয় না, বিশেষ করে কোনো কোনো সম্পর্ক যে কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে হোক না কেন পুরুষে পুরুষেও হয়, এবং সেটা আমাদের সমাজ কখনো স্বীকার করে না। রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, ধর্মীয় নানা অনুশাসন, ট্যাবু, সামাজিক নিষেধাজ্ঞা, রাষ্ট্রীয় হুমকি এবং রাষ্ট্রীয় যে আইন, সব কিছু মিলেমিশে এই ধরনের সম্পর্কগুলোকে ক্রমশ নানাভাবে বিচ্ছিন্ন করে তোলে। কিন্তু এরপরও কখনো কখনো কেউ কারোর প্রতি আকৃষ্ট হয়, এবং এটাও বন্ধুত্বের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, এই অর্থে এটাও প্রেম। আমার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি মনে করি একজন লেখক হিসাবে, যে লেখকের দৃষ্টি লেখকের দৃষ্টিভঙ্গি লেখকের দৃষ্টিভঙ্গি একমাত্রিক হলে চলে না। লেখকের দৃষ্টিভঙ্গি হতে হয় অনেক বেশি পরিব্যাপ্ত, অনেক বেশি সম্প্রসারণশীল। সেই বিবেচনাতে আমার মনে হয় প্রেম বলতে যেটা বোঝানো হয় মানবিক সম্পর্কের জৈবিক যে আকুতিটা, এবং একই সঙ্গে তার হৃদয়ের যে টান, এবং একই সঙ্গে তার যে ভালো লাগা অথবা কারোর প্রতি বিশেষ আবেগটা, সেটা সমন্বিত রূপটাই প্রেম। আর লেখক যখন সেটাকে তুলে ধরবেন এইভাবে, তিনি ঘটনা বা প্লট, চরিত্রের মনস্তত্ত্ব, চরিত্রের প্রবণতা, এবং একই সঙ্গে লেখক নিজে কোন চরিত্রের মধ্যে দিয়ে কী বলতে চাইছেন সেই বিষয়গুলোকে বিবেচনায় রেখেই প্রেম বা ভালোবাসার রূপায়ণটা, সেই মিথস্ক্রিয়টাকে ভাষ্য রূপায়ণ করবে। কবিতায় একভাবে, গল্প স্বাধীনভাবে, কিন্তু লেখকের নিজস্ব সততার জায়গাটা গুরুত্ব। তিনি একজন পতিতা নারীকেও দেখাতে পারেন যে দেহদান করছে, কিন্তু তারও একটা জায়গা, তার কোনো একজন পছন্দের মানুষের প্রতি থাকতেই পারে। একজন পুরুষ হিসেবে যে কিনা দালাল পিটকাল, সেও কোনো একজন পতিতা নারীকে ভালোবাসতেই পারে, তারও একটা সংসার থাকতে পারে, তারও ব্যক্তিগত কোনো পছন্দ অনেক প্রমাণ তো আছে। এবং এই বিষয়গুলোকে লেখক অবশ্যই তার জায়গা থেকে, তার ঘটনা বিন্যাস, তার চরিত্রায়ণ কৌশল এবং তার যে ভাবনা, সেগুলোর সঙ্গে মিলিয়েই প্রকাশ করে। এভাবেই সেটা একটা বিশ্বস্ত রূপায়ণ পাঠক পাবে, এই প্রত্যাশা থেকেই আমি লিখেছি। প্রেমের ব্যাপার, প্রেম ভালোবাসা। আচ্ছা, কিন্তু এখানে একটা এবার আমি কবিতা প্রসঙ্গে আসবো। তুমি কি কবিতাও লেখো? এবার আমি একটু দুঃখের সংবাদ আগে দেবো, সেটা হলো গত বইমেলাতে, 2020 বইমেলাতে আমার পাণ্ডুলিপি মোটামুটি প্রস্তুতি ছিল, কিন্তু পড়ার কথা প্রকাশ্যে কাজে 18টা পাণ্ডুলিপিকে বই হিসেবে আনতে গিয়ে আমার 19 নম্বর পাণ্ডুলিপি কবিতার বইটি আর আসেনি। অর্থাৎ আমি কবিতা লিখছি গল্প লেখার আগে থেকে, 10 বছর আগে থেকে, আচ্ছা, বই কিন্তু কটা বেরিয়েছে? এ পর্যন্ত কবিতা বই একটিও বের হয়নি। কারণ আমি মাথায় রেখেছি এটা, যে কবিতা আমার প্রথম এবং একান্ত আবেগের জায়গা, সেই আবেগকে আমি তখনই পাঠকের কাছে পৌঁছে দেবো যখন আমি মনে করবো যে এটা প্রকাশের উপযোগী হয়েছে এবং গ্রন্থ আকার। সেই পরিকল্পনা আমার 2020 ছিল, কিন্তু নানা ব্যর্থতায় সেটা হয়ে উঠল না। আশা করছি 2021 আমি আমার প্রথম কবিতার বইটি পাঠকদের উপহার দিতে পারবো। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এবার তোমাকে আমি যেটা বলবো যে আমি ফেসবুকে ঢোকার কারণেই আমি দেখি যে অসংখ্য কবি ওখানে আছে যারা লেখেন। এই যে লেখাগুলো, যেখানে কতগুলো কঠিন শব্দ ডিকশনারি দেখে বা কোথাও থেকে নিয়ে যোগ করে দিয়ে কিছু একটা দাঁড় করালে কি সেটা কবিতা হয়। আমি অধিকাংশ সেটাই দেখছি। আমার পক্ষে যখন আমি দেখি যে এটা বোঝা সম্ভব না, বুঝতে পারছি না, হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় এত দুর্বোধ্য যেটা, সেটা আসলে আমার জন্য নয়, এবং সেটাকে আমি কবিতা বলতে রাখি না। এবং অনেক কবিতা আছে, আমি কিন্তু প্রচুর কবিতা পড়ি, পাঠ কিন্তু আমি লিখি না। আমি একবার তুমি লিখেছিলাম কালমার্সকে নিয়ে, তারপর আর লিখিনি। তো কারণ আমার কাছে মনে হয় এটা খুব দুঃসাহস। আমি এক্ষেত্রে দুটো প্রসঙ্গ আনবো। একটা হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুকে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে প্ল্যাটফর্মে প্রকাশিত ফেসবুকের মাধ্যমে যে কবিতাগুলো আপনি পড়ছেন সেখানে দুর্বোধ্যতা, দুইটা প্রসঙ্গ আছে। প্রথম কথা হচ্ছে ফেসবুকে অসংখ্য কবিরা কবিতা লেখেন, এটা আপনি শুনতেই বলবেন। আমিও স্বীকার করি যে আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছেন ফেসবুকে যারা কবিতা লেখেন। একটা মিনিট, আমি তোমাকে ইন্টারাপ্ট করছি। এর আগে ফেসবুকে, মানে বাংলাদেশে ফেসবুকে আমি নিশ্চয়ই তো 2 বছর, তার আগে ধরো আমাকে অনেকেই পত্রিকা পাঠাতেন এখান থেকে, বা আমি লিখতে সেই পত্রিকা পেতাম, সেখানেও আমি দেখতাম যে কবিতা, কিংবা ঢাকায় আসলে অনেকেই তাদের কবিতা বই আমাকে দিতেন। কিন্তু আমি এটা আমি বলবো যেটা আমার হয়তো বা না, যে আমার পড়ার ক্ষমতা নেই। আমি অধিকাংশই আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো পড়া যায়, হ্যাঁ, কিন্তু তারা এখানে বেশ পরিচিত কবি হিসেবে তাদের দাম করতে পারছে, প্রভাব আছে, পরিচিতি আছে, এবং তারা নিজেরা খুব গর্বিত যে কবি। আচ্ছা, আমার কথা হচ্ছে যে কবিতা আমিও কিছু কিছু করি, কিন্তু আমি কবিতার একনিষ্ঠ পাঠক সে অর্থে নয়, যতটা আমি
কবিতা শিক্ষার্থী হিসেবে ছাত্র অবস্থায় যা যা পড়েছি, এরপর বাংলাদেশের কবিতা আমাকে খুব বেশি টানেনি। আপনি যেটা বললেন, যেখানে অনেক কবি আছেন যারা খুব জনপ্রিয় হোক, পরিচিত হোক, খ্যাতিমান হোক, যাই হোক না কেন, আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে আমি 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 নিজে কবিতা খুব বেশি পড়িনি, কিন্তু আমি যাদের কবিতা পড়েছি তাদের মধ্যে সমকালীনদের মধ্যে শামসুর রহমান আছেন, হেলাল হাফিজ আছেন, সৈয়দ শামসুল হক, ওনার কিছু কাব্যনাট্য আমার ভালো লেগেছে। এর পাশাপাশি আল মাহমুদ আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরা রিনাউন্ড, কিন্তু মোটামুটি যারা পরিচিত তাদের কবিতার সঙ্গে আমার তেমন পরিচয় নেই, কারণ আমার মূল জায়গাটা গল্প এবং উপন্যাস, কথা শিল্প এবং গবেষণা। কবিতা আমি পড়েছি আমার নিজের আগ্রহ এবং আবেগের জায়গা থেকে, এবং সেটা আমার চুজ। আমার বরাবরই পছন্দ জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ বলে আমার অন্য কবিতা, এবং ইভেন রবীন্দ্রনাথ নজরুলের অতটা পছন্দ করতে পারি না, জীবনানন্দ দাশকে এড়িয়ে দিই। আমার কথা হচ্ছে কি, আমি ফেসবুকে একটু শনিবার একটু আসি, সেটা হচ্ছে ফেসবুকে অনেক কবিতা লেখেন, আমিও ফেসবুকে শুরুতে আমি কবিতাগুলো লিখেছি, কিছু কবিতা লিখেছি। শুরুর দিকে আমারও কবিতার কিছু আড়ষ্টতা ছিল, কেউ কেউ শব্দপ্রয়োগ দেখে বলেছেন যে এরকম হচ্ছে এরকম হচ্ছে। পরের দিকে কবিতাগুলোকে আমি সরিয়ে ফেলেছি ফেসবুক থেকে। আমার পরে মনে হয়েছে যে ঠিক আছে, আমি যখন কবিতা নিয়ে সিরিয়াসলি ডিল করবো তখন আমি আমার কবিতা না হয় লিখছি যে সেটা পাঠক উপস্থাপন করবো, আপাতত সরে যাবো। ফেসবুকে আমি কবিতা পড়ি না, যদি কেউ ফেসবুকে সে একটা কবিতা লেখেন আমার ফ্রেন্ডরা, আমি একদম অ্যাভয়েড করি। এই কারণে আমি আসলে ফেসবুকে খুব বেশি কোনো কিছুই তেমন করি না, পোস্টগুলো ছাড়া। সাহিত্য বিষয়ক গল্প, উপন্যাসের বিভিন্ন কিস্তি এগুলো ফেসবুকে পড়ি, আমার ব্রেন ওভাবে সইতে পারে না। আমি বই ছাড়া অন্য রিল্যাক্স ভিডিও ভাবে ওগুলো করতে পারি না। কোথাও পড়লে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে প্রিন্ট ভার্সনটা পড়ি, সিরিয়াস অতটা করার অতটা সময়ও হয় না। সময় হয় না। তবে কখনো কখনো ফেসবুকে কারো কারো গল্পের ক্ষেত্রে একটা গল্প, একটা ওয়েব জিনে আসলো, তখন হয়তো রিভিউ করতে হবে, নিজের আগ্রহ থেকেই পড়ে ফেলাম, তখন করলাম। সেই অর্থে কিছু গল্প পড়া হয়, অথবা পরিচিত একজন যাকে পরিচিত ভালো একজন লাগে, ভালো লাগে, দেখতে হয় যে নিজের হ্যাঁ দেখি তো কি দেখছো, হ্যাঁ, তখন সেটা সে ভিন্ন বলতে মাত্রা। পারে। কিন্তু কবিতা সে অর্থে কিন্তু করি না। আর কবিতার ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, আমাদের কবিরা খুব সহজেই এক অর্থে কবি হয়ে উঠতে পারে, এবং বাংলাদেশে অনেকেই নিজের মতো করে পত্রিকা প্রকাশ করে বা কিতাবে বিভিন্ন কবিতা প্রকাশ করা যায়, এবং ফেসবুকের মতো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এগুলো হয়েছে, ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোতে। তো আমার কথা হচ্ছে কি, আপনি কবিতায় বলেন, গল্প কিংবা যেটাই বলেন না কেন, শেষ পর্যন্ত কিন্তু আপনার মনে রাখতে হবে আপনি সাহিত্য চর্চাই করছেন, এবং সাহিত্য কিন্তু এমন জিনিস নয় যেটি খুব সহজেই পাওয়া যায়, অথবা সেটা অর্জন করা যায়, সেটা হারিয়ে ফেলা। আপনি একটা অ্যাচিভ যদি করতে চান, আপনার সেটাকে মনে রাখতে হবে যে কীভাবে অ্যাচিভ করবেন, এবং সেটা কিন্তু রয়ে যাবে, বাজেভাবে হোক ভালোভাবে হোক, সেটা কিন্তু রয়ে যাবে। আপনি একটু গার্বেজ উৎপাদন করলে 10 বছর পর মানুষ বলবে আপনি তো ওটাই উৎপাদন করেছেন। মানুষ কিন্তু ভালোটা হচ্ছে খারাপটাই বেশি মনে করে যায়। এই জন্য কবিতার ব্যাপারে আমি খুব বেশি চুজ, এবং এই জন্যই আমি কিন্তু কবিতা প্রকাশ খুব কম করি, খুব কম। আর ফেসবুকটা আসলে কিছু মূল্যায়নের জায়গাও নয়, কারণ ওখানে তোমার বন্ধুরা মানে পরিচিতরা বিনা কারণেই কিন্তু খুব প্রশংসা করে, মনোযোগ আকর্ষণের চেষ্টা, কিছু না না প্রত্যাশা। কিছুই না, জাস্ট একটা দায়সারা দায়িত্ব পালন করে, সেটা হচ্ছে যে অসাধারণ বা দারুণ, এগুলো ফালতু শুভকামনা, কথা, লাইক এগুলো দেয়া। টোটাল ফালতু কথা। কারণ কি, ও মূল্যায়নই করতে পারে না। মূল্যায়ন করতে পারলে দুটো লাইনে তুললেও সে কিন্তু বলবে, বলবে। একটা সমালোচনাও করবে, হ্যাঁ। তা না করে দারুণ বা এগুলো দিয়ে তো আসলে এগুলো দিয়ে মূল্যায়ন হয় না, এবং কিছুই দেখাচ্ছে হয় যে না। আমি দায়িত্ব পালন করছি, কিন্তু এটা আসলে একটা প্রতারণা। না, যদি ধরো ফেসবুকে তোমাকে 500 জন লাইক দিল বা লাভ যেটাই হোক, হুম। তারপর তোমাকে বাহ দারুণ কি যেন আরো কি কি সব কথা, Excellent, কমন অসাধারণ, হ্যাঁ, অসাধারণ শব্দ আছে না, আমি জীবনে কোনদিন এইসব শব্দ ব্যবহার করি না। তো সেখানে যাকে দিল সে তো মনে করে যে আমি তো আকাশে উঠে গেলাম, কিন্তু 25 কোটি মানুষের মধ্যে 100 জন বা 500 জন যদি তোমাকে প্রশংসা করে, তাহলে কি সেটা আসলে কোনো মূল্যায়ন হলো? আর তারা তো করছে এটা একটা ব্যক্তি সম্পর্কের উপর নির্ভর করে বা তোমাকে খুশি করার জন্য, তাই না? কিন্তু যারা বইটা বেরোলে বোঝা পাঠক পড়বেন, বোঝা না হোক, পড়ে যদি বলেন যে হ্যাঁ এই, যেমন আমার কাছে কি, আমি কবিতা পড়ার পরে আমার যদি মনে হয় এটা আমাকে আলোকিত করেছে, এটা আমার ব্রেনের মধ্যে কাজ করছে, অনেক সময় পড়ি বারবার আমার মনে পড়ে, সেখানে তখন আমার জলের কাছে, মধ্যে ঘুরে ঘুরে হ্যাঁ তখন আমার কাছে মানে এটাই করতে হবে। তখন আমি ব্যাকরণও খুঁজতে যাই না, কিছুই খুঁজতে যাই না, হ্যাঁ সেইভাবে, ওই বোধটাই সঞ্চারিত হয়ে যায় হ্যাঁ মেজাজে। ওই মেয়েটা, এটা আমি হুমায়ুন বলতাম যখন আমরা কবিতা নিয়ে আলোচনা করতাম, আমি বলতাম যে আমি ব্যাকরণ বুঝি না, আমি কিছুই বুঝি না, আমি কবিতা পড়ি, আমি যদি দেখি আমার ভিতরটা বেশ আলোড়িত হয়ে গেল, আমার ব্রেনের মধ্যে জিনিসটা কাজ করছে এবং বারবার পংক্তিগুলো আমার মাথায় আসছে, তখনই মনে পড়ছে, আমি ধরে নিই যে এটা আমার জন্য কবিতা। আচ্ছা এটা গেল, আমি একটা লাস্ট 2টা প্রশ্ন করে শেষ করবো, সেটা হলো প্রেম আর অপ্রেম। কিছুদিন আগে কেউ একজন আমাকে বলেছেন যে জীবনানন্দ অপ্রেমের জীবনযাপন করেছেন এবং অপ্রেমের কবিতা লিখেছেন।
আমি প্রতিবাদ করি। আমি করতে পারতাম, আমি বলতে পারতাম যে মানুষ আসলে প্রেম এবং অপ্রেম দুটোর মধ্যে দিয়ে মানুষ বাঁচে। এবং কবি বলো, উপন্যাসিক বলো, বিশেষ করে কবিদের ক্ষেত্রে এই মুহূর্তে তুমি তোমার প্রেমে আছো, তোমার কবিতাগুলো কিন্তু তোমার আবেগটা কিন্তু প্রেমের পক্ষেই যাবে, পাওয়ার জন্যে, মানে প্রেমিকার জন্যে, প্রেমিকের জন্যে ব্যাকুলতা, সেটাই কিন্তু আসবে। যত উপমার উপর চিত্রকল্প দাও, আবার ধরো 2 দিন পরে তার সাথে তোমার বিচ্ছেদ হয়ে যাবে, তখন কিন্তু তার ওই অপ্রেমটা, বিচ্ছিন্নতাটা, সেই কষ্টটাই কিন্তু তোমার করবে। তো জীবনানন্দ পুরোপুরি অপ্রেমে জীবনযাপন করেছেন বা অপ্রেমের কবিতা লিখেছেন, এই কথাটা কি ভুল নয়? কারণ জীবনানন্দ প্রেম না করলে লাবণ্য, লাবণ্য দেবী না, তার স্ত্রী কমলা, লাবণ্য দাস, লাবণ্য দাস তো পরে আর কি, তো লাবণ্যর সাথে তার তো প্রেম হয়েছিল, বিয়েও হয়েছিল। এরকম তো মানে 99% মানুষের হয়, প্রেম হয়, তারা সংসারও করে, আবার একসময় বিচ্ছেদ হয়ে যায়। তাহলে কি আমি বলবো যে জীবনানন্দ সবসময় অপ্রেমের কবিতা লিখেছেন কারণ তার জীবনে আসলে প্রেম টিকে না? প্রেম তো বারবার আসে, প্রেম বারবার আবার হারিয়েও যায়। তুমি বিবাহিত হতে পারো, তোমার ঘরে স্ত্রী সন্তান থাকতে পারে, তার মানে এটা নয় যে বাইরে একজন কাউকে দেখলে তার জন্য তোমার কিছুটা প্রেম, কিছুটা ভালো লাগা তৈরি হবে না। অথবা বাইরে কাউকে না দেখলে আমার মনের ভেতরে এরকম কাল্পনিকভাবে একজন থাকতে পারে। কাল্পনিক অবশ্যই থাকতে অথবা পারে। আমি নিজের মতো তৈরিও করে নিতে পারি, যে একটা কল্পনা দিয়ে। একটা 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 মানে একটা কাল্পনিক চরিত্র না করে তো তুমি একটা কবিতাও লিখতে পারছো না, তার মধ্যে তুমি তোমার অনেক কিছুই তুমি তার হয়তো মধ্যে। ব্যক্তি জীবনে আমি আমার কাছের মানুষটিকে যেভাবে পেয়েছি, হুম, তার চেয়েও অন্য কোনোভাবে অন্য ডাইমেনশনে তাকে পেতে চাই, হয়তো হুম। কল্পনা মানুষটিকে ঘিরে আমার কবিতা সেটা প্রকাশিত হবে। অবশ্যই হতে পারে, তাই না? এই ইমাজিনেশনটাই তো কল্পনা এবং একই সঙ্গে প্রকাশের সামর্থ্য, সেটাই তো করতে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। এবং হয়তো কারো কারো জীবনে তার নিজের চারিত্রিক কারণে বা মানসিক কারণে তার প্রেম মানে দীর্ঘদিন স্থায়ী হয় না। হয় না। হ্যাঁ, সে কারণে হয়তো দেখা যাবে তার উপন্যাস, তার কবিতায় মানে বেদনার সেই আহ, মূর্ছনাটাই অনেক বেশি অনেক প্রবল, বেশি অনেক প্রবল। বেশি কিন্তু তার ঝঙ্কার জীবনেও তো তুলছে। প্রেম ছিল, অবশ্যই যদি সেটা 5 বছরের জন্য, 2 বছরের জন্য বা 1 বছরের জন্য হয়ে থাকে বা সেটা পরে অস্বীকার করা যায় না। অস্বীকার করা যায় না। তো সেজন্যই একজন কবি বা একজন ঔপন্যাসিক, উপন্যাসিকের কথা বাদ দেবো আমি এই প্রসঙ্গে, কবির কথাই বলবো, যখন তার যে আবেগ তখন তিনি কিন্তু সেই আবেগ দিয়েই কবিতা লিখেন। যুদ্ধের সময় যুদ্ধের কবিতা, অবশ্যই। হ্যাঁ, তারপরে একটা প্রাকৃতিক দুর্যোগ হলে সেই দুর্যোগে তো আবার যে মুহূর্তে তিনি প্রেমে বিভোর, তখন কিন্তু তার কবিতায় মানে আসবেই, আবার প্রেমে বিচ্ছেদ হয়ে গেলে তার কবিতা সেটা আসবে। এই জন্য তো কাউকে তুমি একটা রেভলিউশনের মধ্যে ফেলে দিতে পারো না যে অমুক কবি, উনি প্রেমিক কবি, স্টেরিওটাইপ তো কোনো না কিছু হয় না। স্টেরিওটাইপ তুমি করতে পারো না যে অমুক তিনি প্রেমের কবি, তিনি প্রেমের জন্যই ব্যাকুল ছিলেন, প্রেমের কথাই লিখেছেন বা প্রেমের সফলতাই লিখেছেন। প্রেম কখনোই প্রেম পুরোপুরি শুধু সফল হয় সাফল্যর মিলনেই পরিপূর্ণতা পায় না, না, তা তো প্রেমের অনেক অবশ্যই। ডাইমেনশন। অনেক অতৃপ্তির মধ্যেও প্রেমকে খুঁজে পাওয়া যায়, কল্পনার মধ্যে দিয়ে যা পাইনি সেটাকে পাওয়ার প্রত্যাশা থেকেও তো অনেক কবিতা লেখা হয়, রবীন্দ্রনাথেও সেগুলো আছে। প্রেমের যে কত নিষ্ফল লক্ষ প্রেম। ডাইমেনশন আছে, এটা তো আসলে ঠিক। অনাসের আছে। হ্যাঁ, এবং এটা তো ঠিক যিনি লিখবেন তখনকার সময় তার, তিনি কোন অবস্থায় আছেন, কোন মানসিক অবস্থানে আছেন, কোন আবেগের অবস্থানে আছেন, এটা এবং একই নির্ভর সঙ্গে করে তার তার। অবচেতনের যে প্রভাব সেটাও সক্রিয়ভাবে অথবা কখনো অস্পষ্ট থেকে হলেও অবশ্যই প্রকাশিত হয়, নানা প্রতীক রূপকে প্রকাশিত হয় এবং সেই শিল্প ব্যঞ্জনতে এভাবেও গড়ে ওঠে কবিতাতে। না হলে তো একদম কমন একেবারেই গতানুগতিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবং এটা হচ্ছে যে মানে প্রেমের ব্যাপারটা নিয়ে আসলে অত সহজ নয় একটা ডেফিনেশনে ফেলে দেওয়া বা একটা বক্তব্য দেওয়া। আর ডেফিনেশনের প্রয়োজনটাই বা কেন? প্রয়োজনই বা কেন? এটা তো আসলে এত সর্বব্যাপী। শাশ্বত মানবিক উপলব্ধি, আবেগ, সেটার জন্য ডেফিনেশনের মতো একটা কিছু কাঠামো কেন প্রয়োজন হবে? এটা প্রয়োজন, এটা এটা আসলে তো নাই, নাই। এটা নাই। এটাকে আমাদের মানে কি বলবো, সীমাবদ্ধ যা নেই সেটাই বড় সর্বব্যাপ্ত, শাশ্বত। হ্যাঁ, এবং একজন মানুষ মানে এটা যদি মনে করে যে আমার প্রেম ব্যর্থ হওয়া মানেই হচ্ছে যে এটাই সব, সেটাও কিন্তু সব নয়, তাই না? তার জীবনে নতুন করে আসতে পারে আসতে তিনি যদি প্রত্যাশা আসবেই, করেন। আসবেই, সে যদি চায় সেটা আসবেই, সেটা যেভাবেই আসবে। আচ্ছা, এটা গেল। এখন শেষ প্রশ্ন, সেটা হলো যে তোমার পত্রিকাটা নিয়ে। এই পত্রিকাটা তুমি কবে শুরু করেছো এবং এটা তোমার স্বপ্ন উদ্দেশ্যটা এবং এটা আমি একটু জানতে চাই।
আপনার সর্বশেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি এটাই বলবো যে এই প্রশ্নটা করার মাধ্যমে আপনি পরোক্ষভাবে আমাকে বিশাল বড় এক যুদ্ধের দিকে ঠেলে দিলে। কারণ পরাণ কথা বাংলাদেশে বেশ ভালোভাবেই ইতিমধ্যে সমাদৃত কথাশিল্প বিষয়ক পত্রিকা, মূলত সাময়িক হিসেবে সাময়িক 2017 সালের ডিসেম্বরে এটার উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছে। শুরুতে এটা ত্রৈমাসিক পত্রিকা ছিল, 3 মাস অন্তর প্রকাশিত হতো। গত 1 বছর ধরে এটা মোটামুটি 2 মাস অন্তর প্রকাশিত হয় এবং মোট 2.5 বছর ডিসেম্বর 2017-তে উদ্বোধনী সংখ্যা আর জানুয়ারি 2020-এ 13তম সংখ্যা, মোট 13টি সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে 14 নম্বর সংখ্যার কাজটি চলছে। 2 বাংলার তুমি গল্প করার সংখ্যার কাজটি চলছে, এপ্রিলের মাঝামাঝি চলে আসবে। আমি পোস্ট ডক্টরাল কাজের জন্য একটু সময় নিচ্ছি, বইমেলার ঢাকার সামনে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। সব মিলিয়ে পরাণ কথা বেশ ভালো সাড়া ফেলেছে। এর কারণ হলো পরাণ কথা আপনাকে আমি দেবো, আপনি নিজেও বুঝবেন যে গল্প যারা লিখছেন তাদের মধ্যে সিনিয়র রাইটাররা যেমন আছেন, তেমনিভাবে আমার সমসাময়িক প্রতিশ্রুতিশীল, সচেষ্ট, পরিশ্রমী এবং নিজের মতো করে লিখতে সামর্থ্য কিছুটা হলেও রাখেন। এই 4টা গুণের অধিকারী যারা, তাদের গল্পগুলোই আমি চেষ্টা করি এই পত্রিকাতে প্রকাশ করতে। এর ফলে পত্রিকার মান, পত্রিকার কাগজের যে কোয়ালিটি, ঝকঝকে ছাপা, প্রচ্ছদ এবং প্রতিনিয়ত বলবো না কিন্তু প্রত্যেকটা সংখ্যা ভিন্ন ভিন্ন বিষয় নির্ভর, এই বিষয়গুলো মিলেমিশে এই পত্রিকাটাকে যে কয়জন পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে তারা মূলত সমঝদার পাঠক, গতানুগতিক পাঠক। 300 টাকা দিয়ে 10 বা 12 ফরম্যাট পুস্তক কিনবে না। পাশাপাশি এই পত্রিকার লেখাগুলো এমনভাবে নির্বাচন করা হয় যা কিনা শুধুমাত্র মান বিবেচনাতেই গ্রহণযোগ্য হতে পারে, অন্য কোনো বিবেচনাতে না। হোক তিনি খুব বর্ণ একজন, কিন্তু তার লেখাও আমি কখনো বর্জন করেছি বা ওই সংখ্যা না দিয়ে পরবর্তী কোনো সংখ্যায় দিয়েছি। আমি মানের দিক থেকে কোনো ছাড় দিই না, আমি বিষয়গত মূল্যায়নের দিক থেকে কোনো ছাড় দিই না এবং আমি নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা না পেলে সেই লেখা ছাপাই না। এইসব কারণে পরাণ কথা একই সঙ্গে অনেকে মনোযোগ পেয়েছে এবং অনেকে খুব ক্ষুব্ধ হওয়ার প্রতি। কারণ এই বয়সে 35, 36, 37 বছর বয়সে একজন তরুণ সম্পাদকের হাতে এই পত্রিকাটা সম্পাদিত হচ্ছে এবং সেটা এই গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে অনেকেই প্রত্যাশা করেন যে কোনো লেখায় কণ্ঠস্বর দিলে সেটা ছাপা হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই প্রত্যাশা ব্যর্থতায় পর্যবেসিত হয় বলেই সবাই বেশিরভাগ ক্ষেত্রে যাদেরটা প্রত্যাখ্যাত হয় তারা খুব বিরূপ কামান এবং তার ব্যক্তিগতভাবে কখনো কখনো আমার গল্প উপন্যাসের প্রতি খুব বিরূপ অনুভব পোষণ করেন এবং তারা আসলে গল্প প্রতিশোধ নিতে চান, যেহেতু কম্পিউটার তাদের গল্পটা রিফিউজ হয়েছে সুতরাং তারা আমার লেখাকে পছন্দ করছেন না। এটা আমার জন্য খুব কার্যকরী একটা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আমি আসলে চ্যালেঞ্জটাকে এভাবেই নিই যে আমি আমার কাজটা যথেষ্ট করছি বলেই তারা সেটাকে এভাবে আক্রোশের মধ্যে দিয়ে প্রকাশ করছে, কিন্তু আক্রোশটাকে আমি শুধু প্লাস পয়েন্ট হিসেবে মনে করি আমার, যে আমি তাদের আক্রোশের জবাবে আরও ভালো কিছু লিখতে চেষ্টা করবো, পরবর্তী সম্পর্কে আরও গুছিয়ে প্রকাশ করবো, এটুকুই আমার প্রচেষ্টার জায়গা। আর আমি নিয়মিত এই পত্রিকাটা প্রকাশ করছি, এক্ষেত্রে কিছু কর্পোরেট হাউস আমাকে সহযোগিতা করছে, কিন্তু পত্রিকাটা প্রকাশের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা নির্দিষ্ট ফান্ডিংটা না পাওয়া এবং স্পন্সর না পেলে এরকম পত্রিকা নিয়মিতভাবে 2 মাসের মধ্যে প্রকাশ করা অসম্ভব হয়। আমার ব্যক্তিগত ইনভেস্টমেন্টটাকে অবলম্বন করে আমাকে করতে হয়। এই জন্য আমি কিছু চ্যালেঞ্জের মুখেই আছি অন্যান্য পত্রিকাগুলোর মতোই। তবে হ্যাঁ, এটা ঠিক যে পত্রিকাটা হয়তো যে গ্রহণযোগ্যতা পেয়েছে তাতে কিছু বিজ্ঞাপন রেগুলার আমি পেয়েই যাই এবং পত্রিকাটা বের করার সামর্থ্য আমার আছে। এই জন্যই পাঠকও এটার জন্য অপেক্ষা আছেন যে কবে এই পরবর্তী সংখ্যাটা বেরোবে এবং ফেসবুকে যথারীতি পত্রিকাতে প্রকাশিত লেখকদের তালিকা, ঈশ্বর, নির্দিষ্ট ডেডলাইন এবং ঘোষণা দিয়ে পত্রিকার প্রত্যেকটা ইস্যুই বের করা হয় এবং এই জন্যই অনেকে অপেক্ষাতে থাকেন যে কবে নাগাদ পত্রিকাটা বাজারে আসবে। তবে পত্রিকাটার সার্কুলেশনটা 300 থেকে 500 বেশি না, কিন্তু আমার ভালো লাগে যারা কিনছেন, যারা এটা পড়ছেন তারা পড়ার জন্য করছেন, সংগ্রহ করবেন বলে। দৈনিক পত্রিকার মতো না 7 টাকা 10 টাকা দিয়ে কিনলাম, 2 দিন পর ফেল দিলাম। পত্রিকার একটা বড় জায়গা হচ্ছে যে এটা সংগ্রহে রাখার মতো একটা পত্রিকা, মানুষ বেশি দাম দিয়ে এটা কিনবে, সবাই বলে দাম বেশি। আমি মনে করি ভালো কিছুর জন্য আপনাকে ভালো দামটাই দিতে হবে যেন আপনি সেটাকে সংরক্ষণ করতে পারেন। আপনি এটা পড়ছেন, আপনার কাছে বন্ধুকে আপনি সেটা কথা বলবেন, তিনিও পড়বেন, এভাবে পাঠক তৈরি হবে। কিন্তু ভালো কিছু না হলে আপনি সেটা আরেকজনকে বলবেন না, এইটুকুই আমার আস্থার জায়গা। না, তারপরে অত অল্প সময়ে পত্রিকাটা যেভাবে দাঁড়িয়েছে, আপনি নিজেই যা কথা দেখেছেন বইমেলাতে, আমার একটু প্রথমবারই বলেন। কিনলাম। জি।
এবং পরে আমি যখন দেখলাম তখনই আমি ভেবেছিলাম যোগাযোগ করবো জানাবো, কিন্তু আমি পেরে উঠিনি সময়ের জন্য। তো এখন নিশ্চয়ই জি জি সবই আছে, আপনার যেটা পছন্দ হয়েছে সেবার যাবে কিছু সংগ্রহ করতে গেলে আমি আপনাকে একদিন আমার রুমে ইনভাইট করবো, সেখানে আমার বইপত্র যা যা প্রকাশিত হয়েছে পত্রিকাগুলো আপনার কাছে থাকবে সবই, আপনি যেটা পছন্দ করবেন সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। নিশ্চয়ই। তো তার আমরা জি। গুরুত্বপূর্ণ মূল্যবান সময় একসাথে কাটালাম। আপা আমি গুরুত্বপূর্ণ কেউ না, আমি তো কিছু একদম চেষ্টাই করছি। না কি তুমি তো মানে মূল বক্তা তো তুমি, আমি তো শুধু তেমন তোমাকে কিছু প্রশ্ন না, আড্ডা, করছি। এটা শুধু আড্ডা। না, সেটাই হলো আমি আড্ডা শব্দটা কখনোই ব্যবহার করি না। আলাপ আড্ডাটা কেমন যেন আমার কাছে এটা খুব ফালতু মনে হয়। বসে বসে এই পরচর্চা এসব করা, আমরা কিন্তু তাহলে সাহিত্য আলাপ। আমরা বলি যে আমরা আলোচনায় করেছি, আচ্ছা। কারণ আড্ডা দিলে মানে এটা কি টাইম পাসিং। হ্যাঁ, এবং একদম মানে মানে কি বলবো, casual, মূল্যহীন কথাবার্তা বলা। আলোচনাটা হয় কি বিভিন্ন বিষয় আসে, সেটা নিয়ে কিছু দেয়া যায়, কিছু দেয়া যায়। ধারাবাহিকতা থাকে, তাই না? কিছু থাকে যে যেটা কিনা হাইলাইটেড হতে পারে অথবা আরেকবার শোনার উপযোগী। হ্যাঁ, আমি সেই আলোচনা কখনো করবো না যেখানে আমি কিছু নিতে পারবো না, কিছু দিতে পারবো না, তাই না? তো সেটাই আমি তোমার সাথে আসলে সেটা খুব মানে এটা কোনো প্রশ্ন আমি তো দেখেছি মানে তৈরি হয়ে আসেনি একদমই। আর আমার পক্ষে কৃত্রিম মানে জানি, কোনো প্রায় কিছু করা আমি জীবনেই কোনদিন করিনি, কোনোদিন করতে পারবো না, কারণ সবাই কৃত্রিম হতে পারে। আমার খুব ভালো লেগেছে তোমার উত্তরগুলো, মানে ব্যাখ্যাগুলো, কারণ এরকম ব্যাখ্যা পাওয়াটাই আমার মানে নিজের ইয়েটা ছিল, আমি প্রত্যাশা করবো না, আমার একটা চাহিদা ছিল এবং সেটাই আমি পেয়েছি। আমি ভীষণ আনন্দিত। আবার কথা হবে নিশ্চয়ই, আমরা আবার কথা করবো। হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে করবো, আরও অজস্র বিষয় আছে যেগুলো নিয়ে আমি আজকে আমি পলিটিক্স নিয়ে কিছু জিজ্ঞেস করিনি, কারণ আমি বেঁচে গেছি। না 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 না, তুমি বেঁচে গেছো। আমি জানি যে আমি পলিটিক্স নিয়ে জিজ্ঞেস করলেই তখন সেটা একটু মানে আমি যে পলিটিশিয়ান নই এবং ওই মানসিকতা আমার না না, তুমি পলিটিশিয়ান কিন্তু একটা অপরাজনীতির মধ্যে কিন্তু তুমি আছো। রাষ্ট্রীয় যে পরিস্থিতি আমি তো তার বাইরে গেলাম, আমি আপাতত আর কিছু বলবো না।